কেরিস কেন হয়? এই অসুখগুলো কিন্তু মূলত ব্যাকটেরিয়াল ডিজিজ। এই অসুখগুলো কিন্তু তিনটে জিনিসের ওপর খুব ইম্পর্ট্যান্ট। কিভাবে মাড়ি এবং দাঁতের হেলথ রক্ষা করব? সবচেয়ে বেশি কমেন্ট বক্সে যে কমেন্ট পাই, ডাক্তারবাবু কি টুথপেস্ট দিয়ে দাঁত মাজে? এরকম কিছু নেই যে টুথপেস্ট দিয়ে দাঁত মাজলে একটা সাংঘাতিক কিছু হবে, এরকম কিছু নেই। কারণ টুথপেস্ট ব্যাপারটা ভীষণ গৌণ। মুখে দুর্গন্ধ অনেকের ক্ষেত্রেই, যেটা কিছুতেই সেই সমস্যার সমাধান করতে তারা হয়তো পারছেন না। মুখে দুর্গন্ধের সবচেয়ে বড় কারণ কিন্তু কতদিন একটা টুথব্রাশ ইউজ করে? যে ব্রাশটা কি ব্রাশের মতন আছে, নাকি মানে একদম এরকম না, হয়ে গেছে? ব্রাশের আমি অনেক ক্লাসিফিকেশন করেছি। ব্রাশ, ঝুলঝাড়ু ব্রাশ, তারপর মোড়ক ঝুটি ব্রাশ, বিভিন্ন রকম দেখি এরকম মাথা ফোয়ারার মতন হয়ে গেছে। এইরকম যদি ব্রাশ হয় সেক্ষেত্রে আমি বুঝি এর দ্বারা ব্রাশিং হতে পারে। নমস্কার, আমি বৃষ্টি, আর আপনারা দেখছেন হেলথ ইম্প্যাক্ট বাংলা, বাংলার সবচেয়ে বড় হেলথ পডকাস্ট। আর আজকের বিষয় হচ্ছে সুস্থ দাঁত, সুস্থ মাড়ি কিভাবে রাখা যায়। দেখুন, অনেকের ক্ষেত্রেই যেটা হয় যে প্রতিদিন ভালো করে ব্রাশ করার পরও দাঁতে ক্যারিজ হচ্ছে। শুধু তাই নয়, গাম থেকে অর্থাৎ মাড়ি থেকে রক্তপাত হচ্ছে, দাঁত নড়বড় করছে, মুখে দুর্গন্ধ হচ্ছে, মানে নানা রকম সমস্যা। কেন হচ্ছে? আরও একটা বিষয় যেটা দেখা যায় সোশ্যাল মিডিয়াতে আজকাল, দাঁত সাদা করার চিকিৎসা। শুধু তাই নয়, ওরাল প্রোবায়োটিক্স, পাওয়ার ব্রাশ, এরকম নানা ধরনের তথ্যের সন্ধান পাওয়া যায়। মানুষ তো কনফিউজড। তাহলে সত্যি দাঁত বা মাড়ি ভালো রাখা যায় কিভাবে? কোনটা সঠিক পদ্ধতি, কোন পদ্ধতি সঠিক নয়, এই সব নিয়ে আলোচনা করব। আর আলোচনা করার জন্য আমার সঙ্গে এই পডকাস্টে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর হিমাদ্রি চক্রবর্তী। আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের পডকাস্টে। আসবো আলোচনায়, কিন্তু তার আগে আমার নতুন যারা দর্শক বন্ধু, তাদের কাছে একটা আবেদন রয়েছে, ছোট্ট আবেদন। সেটা হচ্ছে যে আপনারা চট করে আমাদের এই চ্যানেলকে, আমাদের এই পডকাস্টকে সাবস্ক্রাইব করে ফেলুন, যারা এখনো পর্যন্ত করেননি। কারণ প্রতিনিয়ত আমরা বিভিন্ন সমস্যা নিয়ে কিন্তু কথাবার্তা বলি এবং চেষ্টা করি স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান করার। তার কারণ আমাদের সঙ্গে থাকেন বিশিষ্ট চিকিৎসকরা। চলে আসছি তাহলে আজকের সমস্যার বিষয়, যেটা বললাম যে কেরিস কেন হয়। অনেকের ক্ষেত্রেই দেখা যায় তারা দিনে দুবার করে ব্রাশ করছেন, মাউথ ওয়াশ করছেন, খুব সব ঠিকঠাক। আবার অনেকে কোনোটাই ঠিকমতো করছেন না, কিন্তু তাদের হচ্ছে না। যারা ঠিকমতো সব কিছু করছে তাদের হচ্ছে। তাহলে কেরিসটা হয় কেন? কেরিজই বলো আর যদি পেরোডন্টাল ডিজিজ বা গাম ডিজিজ বলো, এই অসুখগুলো কিন্তু মূলত ব্যাকটেরিয়াল ডিজিজ। এবার ব্যাকটেরিয়া বলতে যেগুলো আছে, এগুলো কোনো মঙ্গল গ্রহ থেকে উড়ে আসে না। আমাদের মুখের মধ্যেই সেই ব্যাকটেরিয়াগুলো আছে। সেই ব্যাকটেরিয়াগুলো মুখের মধ্যেই জন্মায়, মুখের মধ্যে থাকে। আমাদের সবার মুখে এই ব্যাকটেরিয়াটা আছে। তোমার মুখে আছে, আমার মুখে আছে, যার মুখে কেরিজ আছে তার মুখেও আছে, যার মুখে কেরিজ নেই তার মুখে, একই ব্যাকটেরিয়া। ওকে। কিন্তু ব্যাপারটা হচ্ছে শুধু ব্যাকটেরিয়াটা থাকলে হবে না। এই ব্যাকটেরিয়াগুলোর প্রত্যেকটা অপরচুনিস্টিক প্যাথোজেন, মানে মুখের কন্ডিশন যদি এরকম হয় যেখানে ব্যাকটেরিয়াটা অ্যাটাক করলে ওই ডিজিজটা হবে, এই অনেক মাল্টিফ্যাক্টরিয়াল তো। এই এতগুলো ফ্যাক্টর, যেরকম আমাদের বলেন না যে গ্রহযোগ হয়, যেরকম জ্যোতিষে বলে, সেরকম যদি এতগুলো যোগ একসঙ্গে হয় তবেই এটা হবে। এবার তুমি যেটা বলছো যে এটা আমিও আমার প্র্যাকটিসে দেখেছি, সবাই আমরা দেখেছি যে অনেকেই আছেন যারা দুবেলা ভালো করে ব্রাশ করেন, ওরাল হাইজিন মেনটেন করেন, কিন্তু তাদের মুখে প্রচুর পরিমাণে কেরিজ হচ্ছে। তারা এসে আমাকে জিজ্ঞেস করেন যে আমার কেন এরকম হচ্ছে। এই ব্যাপারটা না খুব আজ থেকেও 20-22 বছর আগেও খুব একটা ক্লিয়ার কাট কোথাও বলা ছিল না, কিন্তু আস্তে আস্তে আমরা রিয়েলাইজ করছি শুধু কেরিজ নয়, মাড়ির অসুখও অনেকেই আছে খুব ভালো মেনটেন করেন, কিন্তু তারপরেও তার গাম ব্লিডিং হচ্ছে, মাঝে মাঝেই ব্রাশ করতে গেলে রক্ত পড়ছে। এবং আমি এরকমও দেখেছি যে অনেকের এরকম হয়েছে যে শুধু গাম ব্লিডিং নয়, আরও অ্যাডভান্স পকেট হয়েছে, তার ধরতে শুরু করেছে। এবং আমি যখন প্রথম দিকে প্র্যাকটিস করতাম, আজ থেকে ধরো 20 বছর 22 বছর আগে, তখন আমার কাছেও ব্যাপারটা কোনটা ক্লিয়ার হতো না যে এই ভদ্রলোক এরকম দুর্ভাগা কেন। মানে এ তো ভালো মতো ওরাল হাইজিন মেনটেন করে, সমস্ত কিছু করে, তারপরেও তার এগুলো হয় কেন। তারপর বিগত 2 দশক ধরে আমরা যেটা দেখলাম, বিভিন্ন পত্রপত্রিকা, বিভিন্ন জার্নাল, সায়েন্টিফিক জার্নালে, বইয়েও আসতে শুরু করলো, এটা আমরা বুঝলাম যে এই যে দুটো দাঁতের রোগ, মূলত যে দুটো দাঁতের রোগ,
ডেন্টাল ক্যারিজ বা ক্যাভিটি, আর গাম ডিজিজেস, একটা স্পেকট্রাম অফ ডিজিজেস, জিঞ্জিভাইটিস, পেরোডন্টাইটিস। এই অসুখগুলো কিন্তু 3টে জিনিসের ওপর খুব ইম্পর্ট্যান্ট, তাদের একটা ক্রাইটেরিয়া। 3টে জিনিস কি কি? 2টো জিনিস আমরা জানি, একটা হচ্ছে এনভায়রনমেন্ট, মুখের অবস্থা, মুখটার মধ্যে কীরকম পিএইচ আছে, অ্যাসিডিটি কীরকম, কত লালা বেরোয়, শুকনো থাকে কিনা, প্লাস বাফারিং এবিলিটি কীরকম, তার সঙ্গে কিছুটা লাইফস্টাইল, সে কী ধরনের খাবার খায়, এগুলো একটা এনভায়রনমেন্টাল ফ্যাক্টার্স। আরেকটা যেটা ফ্যাক্টর সেটা হচ্ছে অফকোর্স দ্য ব্যাকটেরিয়াল ফ্যাক্টর। কী ধরনের ব্যাকটেরিয়া আছে, কী ধরন বলতে আমি যেরকম বললাম যে শুরুতেই তোমার আমার মুখে একই ব্যাকটেরিয়া, কিন্তু এই ব্যাকটেরিয়ার কোন পার্টিকুলার স্ট্রেইনটা আছে, হ্যাঁ, সবার মুখে কিন্তু একই স্ট্রেইন থাকে না। আর যে যার মুখে এটা হচ্ছে তার ইমিউনোলজিক্যাল প্রোফাইলটা কীরকম, সে কতটা ডিজিজটাকে কমব্যাট করতে পারে, এই জিনিসগুলো কিন্তু মোটামুটি আজ থেকে 3-4 দশক আগেই আমরা জেনে গেছি। যেটা নিয়ে আমাদের মনে দ্বন্দ্ব ছিল সেটা কিন্তু এখন খুব ক্লিয়ারলি, যেটা আগে আমরা ভাবতেই পারতাম না, যে কেরিস কিন্তু বা গাম ডিজিজ কিন্তু ফ্যামিলিতে ক্যারিড হয়। তার মানে ক্যারিড হয় মানে, হ্যাঁ, মানে এর একটা জেনেটিক ইমপ্লিকেশন আছে। জেনেটিক বলতে অ্যাকচুয়ালি যেটা মিন করি সেটা হচ্ছে যে একজনের থাকলে আরেকজনের, বাবার টাক থাকলে ছেলের টাক হওয়ার সম্ভাবনা থাকবে, এটা ডিরেক্টলি জেনেটিক। কিন্তু এই যে জিনিসটা, এইটার একটা জেনেটিক ওরিয়েন্টেশন আছে, মানে আমরা এটাকে আমাদের পরিভাষায় জেনেটিক প্রিডিসপোজিশন বলি। মানে আমার বাবা মার যদি রাতে কেরিস হওয়ার প্রবণতা বেশি থাকে বা গাম ডিজিজ হওয়ার প্রবণতা বেশি থাকে, আমি যদি এই সমস্ত এনভায়রনমেন্টাল ফ্যাক্টরকে সমস্ত কিছুকে বাইপাসও করতে পারি, আমি আমার লাইফস্টাইলকেও এগুলো থেকে বাইপাস করে নিয়ে যেতে পারি। আমি স্টিকি সুগার খাবো না, আমি দুবেলা ভালো করে ব্রাশ করব, তারপরেও যে হবে না এর কিন্তু কোনো গ্যারান্টি নেই। তুমি দেখবে এটা এটা বোঝার চেষ্টা করো। আমি তোমাকে একটা খুব গ্রস এক্সাম্পল দিই। আমরা জানি যে স্মোকিংয়ের সঙ্গে, টোব্যাকো স্মোকিংয়ের সঙ্গে লাং ক্যান্সারের একটা রিলেশন আছে, এখন তো এস্টাবলিশড। কিন্তু তুমি এটাও দেখে থাকবে যে যারা স্মোকিং করে তারা সবার লাং ক্যান্সার হয় না, কোনোদিন একটাও সিগারেট খায়নি বা কিন্তু তার ক্যান্সার। এক্স্যাক্টলি এরকম দেখেছো যে লাং ক্যান্সার হয়েছে যে জীবনে কোনোদিন সিগারেট ছোঁয়নি। অতএব তাদের জন্য অঙ্কোজিন বলে একটা জিনিস আছে। এই জিনিসটা হয়তো তার ইনফ্যাক্ট লাস্ট 2 জেনারেশন 3 জেনারেশন কারো লাং ক্যান্সার হয়নি, কিন্তু জিনটা ছিল সাপ্রেসড অবস্থায়। হঠাৎ বিভিন্ন কারণে, শুধুমাত্র স্মোকিং থেকে না, অন্যান্য এনভায়রনমেন্টাল ফ্যাক্টর থেকে সেটা অ্যাক্টিভেটেড হয়েছে। সেরকমই কেরিজ এবং এই যে গাম প্রবলেমস, এগুলো তুমি বলছো না যে এই যে তোমাকে একটা গ্রস এক্সাম্পল দিই, বাঘের কি কেরিজ হয় শুনেছো? বাঘে কি দাঁত মাজে? মাঝে না। ওদের কি শুনেছো দাঁতে পোকা হয়ে প্রচণ্ড কষ্ট পাচ্ছে? হয় রেয়ার, মানুষের যতটা কমন ততটা নয়, কারণ বাঘের মুখের এনভায়রনমেন্ট, ওদের স্যালাইভারি পিএইচ এরকম যে ব্যাকটেরিয়াগুলো মূলত কেরিজ তৈরি করে সেই ব্যাকটেরিয়াগুলো সার্ভাইভই করতে পারে না। ঠিক আছে? অতএব আমাদের আমাদের মানুষদের ওরাল এনভায়রনমেন্ট প্লাস জিন প্লাস তার ইমিউনিটি, এতগুলো মাল্টিফ্যাক্টোরিয়াল সিস্টেমের একটা ব্যালেন্স থাকলে এই অসুখটা হয়। সেক্ষেত্রে তুমি দাঁত মাজলে না। আমি অনেক লোককে দেখেছি যে আমার আন্ডারে একটি ছেলে থিসিস করেছিল যে 21 দিন দাঁত ব্রাশ করেনি, তার দাঁতে কোনো প্লাকই, আমরা একটা থিসিসের জন্যই করেছিলাম, তার দাঁতে কোনো প্লাকই অ্যাকুমুলেশন হয়নি। মানে এরা ব্লেসড, এক্স্যাক্টলি। কিন্তু কিছু মানুষ আছে তারা ব্লেসড তো নয়, উল্টো তারা সমস্ত কিছু করার পরই, আজকেই আমি একজন পেশেন্ট দেখেছি, এর মাকেও আমি অনেকদিন ধরে দেখছি, তার সারা মুখে কেরিস, মেয়েটি যথেষ্ট ভালো ওরাল হাইজিন মেনটেন করে, কিন্তু তা সত্ত্বেও তার মুখে, আমি মেয়েটির বয়স 26, তার মুখে দেখলাম 10টা দাঁতে কেরিস হয়ে গেছে। তার সে কিন্তু সত্যি সত্যি কোনো, অতএব আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে, আমরা মুখটাকে ঠিক রাখার জন্য সমস্ত চেষ্টা করব, কিন্তু কিছু কিছু জিনিস আমাদের হাতে নেই। এটা কি শুধু মানে এরকম ভাবেই ছেড়ে দিতে হবে যে কিছু কিছু লোক ব্লেসড আর কিছু কিছু লোক ব্লেসড নয়, নাকি এর কোনো সমাধান আছে? আচ্ছা, এইবার দু একটা কথা বলার আছে, সেটা হচ্ছে সমাধানটা কোনো ম্যাজিক পিলস নেই, কোনো রকেট সায়েন্সও নয়। সমাধানটা হচ্ছে যাদের এইরকম, যারা একটু বেশি প্রোন, তাদের একটু যে গাড়িটা একটু হাই এন্ড গাড়ি, যে গাড়ির মেকানিজমটা একটু ডিফিকাল্ট, তাকে একটু বেশিবার ওয়ার্কশপে নিয়ে যেতে হয়। সেরকমই এদের ক্ষেত্রে যাদের
গাম ডিজিজ হওয়ার প্রবণতা বেশি বা কেরিজ হওয়ার প্রবণতা বেশি, হুম। তাদের একটু ঘন ঘন ডাক্তারের কাছে যেতে হবে। ঘন ঘন মানে কি প্রত্যেক সপ্তাহে প্রত্যেক মাসে তা নয়। হুম। ইউজুয়ালি আমরা সারা পৃথিবীতে 222 রুল ফলো করি। 222 222, এটা নিয়ে আগে দু একবার বলেছি। 222 মানে দিনে 2 বার ব্রাশ করব, প্রত্যেকবার 2 মিনিট করে ব্রাশ করব, আর বছরে 2 বার দাঁতের ডাক্তারের কাছে যাব। আচ্ছা। এইবার আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের কনটেক্সটে জিনিসটাকে আমরা মোটামুটি 2-1 লেভেলে নামিয়ে নিয়ে এসেছি। 2-1 মানে দিনে 2 বার ব্রাশ করব, 2 মিনিট করে ব্রাশ করব, বছরে একবার ডেন্টিস্টের কাছে যাব। বা কারণ যাবই না হয়তো, হ্যাঁ, এরকমও হয় যে এরকম বছরে হয়, একবার, সেটা আমার হওয়া দাঁতে উচিত কোনো না। সমস্যা নেই সুতরাং আমি যাব না। আমি এই মনে করছি হয়তো সমস্যা নেই, কিন্তু হয়তো আছে। হ্যাঁ, আমি যেটা বলতে চাইছি 2-1 রুলটাও এই ধরনের যারা দুর্ভাগা তাদের জন্য প্রযোজ্য না। তাদের 222 রুলটাই ফলো করতে হবে। তাদের কিন্তু বছরে 2 বার করে যেতে হবে। কারণ মনে রাখবে, কেরিজ বা গাম ডিজিজ রিভার্সিবল নয় কিন্তু। মানে এটা ট্রিটেবল, কিন্তু আমাকে এরকম নয় যে আমি সাধারণ সর্দি জ্বরের মতন আমি প্যারাসিটামল খেলাম খেলাম আর বা সেরে খেলাম গেল। না, সর্দি কাশি 4 দিন হয়ে ভুগিয়ে আমাকে ছেড়ে দিল, হবে ওকে। না। ওটা একই দিকে দৌড়াবে। অতএব আমি যত তাড়াতাড়ি ডিটেক্ট করতে পারবো, তত তাড়াতাড়ি ইন্টারভেনশন করবো, তত তার প্রগনোসিস বেটার হবে। এবার তাহলে একটু বলুন যে কিভাবে মানুষ, কারণ এটা ঠিক কথাই যে আজকাল আমি সোশ্যাল মিডিয়ার কথা বললাম এক্ষুনি, এত রকমের জিনিস পাওয়া যাচ্ছে। হ্যাঁ, যেমন টিথ হোয়াইটনিং চিকিৎসা, বা ধরুন এই যে ওরাল প্রোবায়োটিক্স এতদিন আমরা জানতাম যে খাওয়া হয় প্রোবায়োটিক্স, দই খাওয়া ভালো, কিন্তু এই যে ওরাল প্রোবায়োটিক্স, বিভিন্ন ধরনের মাউথ ওয়াশ, পাওয়ার ব্রাশ, মানুষ স্বাভাবিকভাবেই অনেক কনফিউজড হয়ে যাচ্ছে। আপনি বলুন যে কিভাবে এই মানে মাড়ি এবং দাঁতের হেলথ রক্ষা করবে? আচ্ছা, এটা বলার জন্য আমি সবচেয়ে বেশি এই ধরনের টপিক নিয়ে ডিসকাশন করলে সবচেয়ে বেশি কমেন্ট বক্সে যে কমেন্ট পাই, ডাক্তারবাবু কী টুথপেস্ট দিয়ে দাঁত মাজবো? হুম। হ্যাঁ, এবার আমি প্রথমে মজা করে বলতাম আমি জানি কিন্তু বলবো না, কারণ এরা আমাকে বছরে একটা জামা কাপড় প্যান্ট কিচ্ছু পুজোর সময় দেয় না। আসলে অ্যাকচুয়ালি আমি কিছু জানি না, কারণ এরকম কিছু নেই যে টুথপেস্ট দিয়ে দাঁত মাজলে একটা সাংঘাতিক কিছু হবে, এরকম কিছু নেই। কারণ টুথপেস্ট ব্যাপারটা ভীষণ গৌণ। আমি যে ওকে। কোনো টুথপেস্ট ব্যবহার করতে পারি, শুধু দেখতে হবে তাতে ট্রাইক্লোজান আছে, এইরকম একটা টুথপেস্ট যেন না হয় ট্রাইক্লোজান কার্সিনোজেনিক। আজকাল আর বাজারে ট্রাইক্লোজানওয়ালা টুথপেস্ট নেই। অতএব যে কোনো একটা সাধারণ টুথপেস্ট দিয়েই মাজলেই চলবে, কিন্তু আমার ব্রাশটা সফট হওয়া চাই। এইবার তুমি যেগুলো বলছো তার আগে একটা কথা বলে দিই। কিছু কিছু টুথপেস্ট, যে কারণ তুমি যেটা দিয়ে শুরু করলে মাড়ির অসুখ এবং ডেন্টাল কেরিজ, কিছু কিছু টুথপেস্ট ক্লেম করে, এবং অ্যাকচুয়ালি সায়েন্টিফিক স্টাডিতে আমরা পেয়েছি সেই ধরনের টুথপেস্টগুলো অ্যাকচুয়ালি মাড়ির রোগ তৈরি করার জন্য যে ব্যাকটেরিয়াল ইকোলজি, তার সঙ্গে যে ডেন্টাল টার্টার হয়, সেগুলোকে একটু কমায়। আচ্ছা। আর কিছু কিছু পার্টিকুলার টুথপেস্ট, সেটা নর্মাল ফ্লুইডের টুথপেস্ট নয়, কিছু কিছু পার্টিকুলার ইনগ্রেডিয়েন্ট থাকলে কেরিজ হওয়ার প্রবণতা থেকে একটু কমায়। সেটা যে মানে বিশাল কিছু যুগান্তকারী তা নয়, কিন্তু অবশ্যই স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট ওয়েতে কমায়। আচ্ছা। এই দুটো টুথপেস্টের কম্পোজিশন কি? এই দুটো টুথপেস্টের কম্পোজিশন হচ্ছে, একটা যেটা আমরা মাড়ির রোগের প্রিভেন্ট করার জন্য ইউজ করি, পাইরোফসফেট থাকে এইরকম টুথপেস্ট, পাইরোফসফেট পাইরোফসফেট। কন্টেনিং টুথপেস্ট যদি আমরা ইউজ করতে পারি। কারণ এগুলো আমি এই কারণেই বলছি যে বেশিরভাগ সময় কোনো স্পেশাল কেমিক্যাল ইনগ্রেডিয়েন্ট থাকলে তার একটা সাইড এফেক্ট থাকে। এই টুথপেস্টগুলোর কিন্তু খুব একটা সাইড এফেক্ট নেই। এগুলো শুধুমাত্র একটা করে এক্সট্রা অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট দেওয়া আছে, যেগুলো দিয়ে একটা স্পেশাল বেনিফিট পাওয়া গেলেও যেতে পারে, এবং স্ট্যাটিস্টিক্যালি কিছুটা পাওয়া যায়। অতএব ডেন্টাল টার্টার কমানোর জন্য পাইরোফসফেট কন্টেনিং টুথপেস্ট, আর ক্যাভিটিকে কিছুটা নিয়ন্ত্রণ করার জন্য সোডিয়াম মোনোফ্লুরোফসফেট, এরকম একটা কম্পাউন্ড আছে। সোডিয়াম মোনোফ্লুরোফসফেট আছে, এইরকম কোনো একটা কম্পাউন্ড আছে। এইরকম টুথপেস্ট যদি বাজার থেকে ব্যবহার করা যায়, সেক্ষেত্রে কিন্তু এই দুটোর প্রকোপ একটু কমতে পারে। কিন্তু তার মানে এই নয় যে নির্মূল হয়ে যাবে। না, এরকম নির্মূল হলে আমরাই বা খাবো কি? সেটা তো হবে না, নির্মূল হবে না। প্লাস একটা অসুখ আমরা কিছু, এই যে কোভিডের সময় আমরা ভ্যাকসিন নিয়েছি, তার মানে ভ্যাকসিন নেওয়ার পরে কি কারো কোভিড হয়নি? হয়েছে, কিন্তু যাদের হয়েছে তাদের কোভিডের যে মারাত্মক রূপ সেটা কম হয়েছে। যে কোনো ভ্যাকসিনের ক্ষেত্রে অ্যাবসলিউটলি তাই। মানে অসুখটা যে একদম হবে না এর কোনো 100% গ্যারান্টি নেই, কিন্তু একটা সাপোর্ট রইল। একটা সাপোর্ট রইলো, হলে অসুখটা অতটা মারাত্মক ফর্মে হবে না বা কম হবে। এটা এক নম্বর। দ্বিতীয় হচ্ছে যে মাড়ির রোগ এবং এই ডেন্টাল ক্যাভিটির একটা কমন রুট আছে। কমন রুটটা কি? কমন রুটটা হচ্ছে
প্লাস মাড়ি রোগটা তো প্রথম দিকে শুরু হয় একটা ব্যাড ব্রেথ থেকে, তারপরে ব্লিডিং হচ্ছে। আর মুখের মধ্যে যদি আমাদের স্যালাইভেশন কম হয়, মুখটা যদি ড্রাই থাকে না, ড্রাই মাউথ থাকলে কিন্তু এই মাড়ির রোগ, এবং এটা একটা কমন রুট, মাড়ির রোগ এবং কেরিস দুটো হওয়ার প্রবণতাই বাড়বে। মানে যদি ন্যাচারাল ফ্লাশিং অফ দ্য টুথ সারফেস অ্যান্ড ডিফেন্স মেকানিজম অফ স্যালাইভা বা লালাটার ডিফেন্স মেকানিজম কাজ না করে, যদি লালাটাই কম হয়, যেরকম এই জন্যে যারা কোনো কারণে এই রিজিয়নে রেডিয়েশন থেরাপি হয়েছে, পোস্ট ক্যান্সার পেশেন্ট, তাদের মুখ পুরো ড্রাই হয়ে যায়, এদের প্রচণ্ড কেরিজ হয়, প্রচণ্ড মাড়ির রোগ হয়, লাল হয়ে ফুলে থাকে, কারণ তাদের মুখ ড্রাই হয়ে থাকে। এছাড়া ড্রাই মাউথের সমস্যা হতে পারে, অনেকের হতে পারে অন্য সময়, কারো কোনো অ্যান্টিসাইকোটিক ড্রাগ খান বা অ্যাংজাইটি ডিসঅর্ডার আছে, প্লাস তুমি দেখবে পরীক্ষার সময় বা ভয়ে কোনো কিছুতে আমরা টেন্সড হয়ে গেলে মুখ শুকিয়ে যায়, অনেকক্ষণ কথা না বললে মুখ শুকিয়ে যায়। সো দেয়ার আর প্যানোরামা অফ ড্রাই মাউথ। ড্রাই মাউথটা একটা বড় ডিসকাশন। এবার এই ড্রাই মাউথ থাকলে কিন্তু অসুখগুলো হবে। অতএব শুধু পেস্ট ইউজ করে ড্রাই মাউথ বন্ধ করা যাবে না। তাহলে ড্রাই মাউথ বন্ধ করার উপায় কি? একটা হলো যদি কজটাকে আমরা এলিমিনেট করতে পারি, কিন্তু অনেক সময় যারা অ্যান্টিসাইকোটিক খাচ্ছে, ধরো তারা কি করে অ্যান্টিসাইকোটিক বন্ধ করলে তাদের অন্য প্রবলেম হবে। সেক্ষেত্রে আমাদের অন্য স্ট্র্যাটেজি নিতে হয়। স্ট্র্যাটেজিটা কি? আমি বলি যে আমরা তো জল খাই দিনে 2 লিটার, 2.5 লিটার, 3 লিটার, যাই খাই, সেটা যদি আমরা 10 বারে বা 15 বারে খাই, ফ্রিকোয়েন্সিটা বাড়াও, 20 থেকে 25 বার করো, সো দ্যাট প্রত্যেকবার ভলিউমটা কমে যাক, কিন্তু অনেকবার ফ্রিকোয়েন্সিতে খাচ্ছি বলে সবসময় মুখটা একটু ময়েস্ট থাকছে। কারেক্ট। সেকেন্ড স্ট্র্যাটেজি কি? কিছু ওষুধ পাওয়া যায়, এরও কোনো সাইড এফেক্ট নেই। এই ওষুধগুলো আমাদের ড্রাই আই হলে সেখানেও ড্রপ হিসাবে দেওয়া হয়। এটার কম্পোজিশনটা তোমাকে বলি, সেটার কম্পোজিশন হচ্ছে কার্বক্সিমিথাইল সেলুলোজ। কার্বক্সিমিথাইল সেলুলোজ, এই কার্বক্সিমিথাইল সেলুলোজ কন্টেইনিং কিছু মাউথওয়াশ বাজারে পাওয়া যায়। আসার কথা হচ্ছে এগুলোর খুব একটা সাইড এফেক্ট নেই, এগুলো আমরা লং টার্ম ব্যবহার করতে পারি উইদাউট সাবস্টেন্সিয়াল সাইড এফেক্টস। এইটা দিয়ে যদি 15 ml মুখে 1 মিনিট করে কুলকুচি করা যায় দিনে 3 বার বা 4 বার, তাহলে কিন্তু মোটামুটি একবার যদি আমি করি, তাহলে মোটামুটি 7 ঘন্টা 8 ঘন্টা কিন্তু মুখটা ময়েসেন থাকে। তাহলে যাদের ড্রাই মাউথ হয়েছে, কারণ ওই রুট থেকে যাদের ডেন্টাল কেরিজ বা গাম ডিজিজ হওয়ার প্রবণতা বেশি হচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের ইনগ্রেডিয়েন্টওয়ালা জিনিস ব্যবহার করলে, প্লাস জল খাওয়ার ফ্রিকোয়েন্সিটা বাড়লে উপকার হবে। ফ্লোরাইডের সমস্যা অনেকের থাকে, সেটাও তো একটা বেশ বড় ধরনেরই সমস্যা। হ্যাঁ, এই তোমাকে সোডিয়াম মনোফ্লোরোফসফেটের কথা বললাম। আদারওয়াইজ নর্মাল ফ্লোরাইড না, একটা সার্টে নিজের পরে দিলে সেটা খুব যে এফিশিয়েন্ট তা নয়। মানে নাটসান টেকনিকে 10 বছরের পরে আমরা যদি ফ্লোরাইড দেওয়া টুথপেস্ট ব্যবহারও করি, খুব যে এফিশিয়েন্ট কাজ করে তা নয়। কিছুটা হয়তো দাঁতের এনামেলকে শক্ত করে, ফ্লুরোপেটাইড তৈরি করে, কিন্তু সেটা খুব সাবস্টেন্সিয়ালি বিশাল কিছু করে না। এই যে সোডিয়াম মনোফ্লোরোফসফেট বললাম, এই কম্পাউন্ডটা কিন্তু দাঁতের এনামেলের মধ্যে যে হাইড্রক্সিঅ্যাপেটাইট আছে তার কনফরমেশন চেঞ্জ করে হাইড্রক্সিঅ্যাপেটাইটটাকে ফ্লুরোপেটাইটে কনভার্ট করে, যেটা অ্যাসিড ডিজলিউশনের জন্য রেজিস্ট্যান্ট। তার মানে ব্যাকটেরিয়াটা যদি অ্যাসিডটা বেরও করে, যেটা দিয়ে ক্যাভিটিটা হয়, এটা বেশি রেজিস্ট্যান্ট। সেই জন্যই সোডিয়াম মনোফসফেটের কথা বললাম। ওকে, আরেকটা খুব কমন সমস্যা যেরকম ক্যাভিটি, কেরিস আছে, সেটা হচ্ছে মুখে দুর্গন্ধ। অনেকের ক্ষেত্রেই যেটা কিছুতেই সেই সমস্যার সমাধান করতে তারা হয়তো পারছেন না, সেটার কি সমাধান হতে পারে? একটা কথা বলি, মুখে দুর্গন্ধের সবচেয়ে বড় কারণ কিন্তু গাম ডিজিজ। এছাড়া যদি অন্য কোনো সোর্স থেকে হয়, সাইনোসাইটিসের প্রবলেম, ফ্যারিঞ্জাইটিস, টনসিলাইটিস, সেগুলো হলে তো অবশ্যই সেগুলোকে ঠিক করতে হবে। সেগুলো যদি না হয়, মুখের দুর্গন্ধের একটা বড় কারণ ড্রাই মাউথ, যেটা নিয়ে অলরেডি আমরা ডিসকাস করলাম। আর একটা হতে পারে ফ্র্যাঙ্কলি মাড়ির অসুখ আছে। এটা কিন্তু বাড়িতে বসে টুথপেস্ট করে ঠিক হবে না। মানে আমি তো আমার ইনস্টিটিউটে আমি প্রচুর পেশেন্ট দেখি যারা মাড়ির অসুখের খুব এন্ড স্টেজ নিয়ে আমার কাছে আসে, কিন্তু মাড়ির অসুখের একটা সুবিধা আর একটা অসুবিধা বলি। সুবিধাটা হচ্ছে প্রত্যেক দিন হা করলে মুখটা দেখা যায়, বা ব্রাশ করার সময় স্পিড করলে একটু রক্ত পড়লে আমরা সঙ্গে সঙ্গে আর্লি ইন্ডিকেশন পাই, মুখে খারাপ গন্ধ হচ্ছে বা এটা মাঝে মাঝে ফুলছে। সো দিজ আর ইন্ডিকেশনস। এই স্তরেই অসুখটাকে বন্ধ করা উচিত। গন্ডগোলের দিকটা হলো এই অসুখটা, এই গাম ডিজিজেস, এই যে স্পেকট্রাম অফ গাম ডিজিজেস, এইগুলো পেনলেস। এই যে তুমি বলছিলে ব্যথা না হলে আমরা ভাবি যে অসুখ নেই। আমরা তো অস্ট্রিচ ফেনোমেনায় ভুগি। আমরা উট পাখির মতন গর্তে মাথা ঢুকিয়ে ভাবি অন্ধ হলে তো প্রলয় বন্ধ থাকে না। আমরা ভাবছি আমার কোনো অসুবিধা নেই, ব্যথা নেই, তার মানে আমার কিছু নেই, কিন্তু ব্যাপার তো তা নয়। এবং আরেকটাও কাজ করে অনেক মানুষের মধ্যেই,
সব ধরনের চিকিৎসকের কাছে যেতে পারি, কিন্তু ডেন্টিস্টের কাছে যেতে একটা ভয়। এটা কিন্তু আমি অনেক না, মানুষের এটা মধ্যে আমি মানুষকে দেখেছি। দোষ দিই না। স্বয়ং অ্যাডলফ হিটলারের এই ভয় ছিল বলে অ্যাডলফ হিটলারের মুখে প্রচণ্ড দুর্গন্ধ ছিল। ঠিক আছে, অ্যাডলফ হিটলারের দুটো অসুখ ছিল, একটা ইনফ্লামেটরি বাউল ডিজিজ এবং আরেকটা হচ্ছে পেরোডন্টাইটিস। তা স্বয়ং হিটলার, যার ভয়ে সারা পৃথিবী একসময় কেঁপেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধটা শুরু হয়েছিল, সে যদি দাঁতের ডাক্তারকে যেতে ভয় পায়, আমরা তো কোন ছাড়? এটা তো হবেই, কারণ দাঁতের ডাক্তার, সত্যি বলবো আমি নিজের দাঁতের ডাক্তার, আমি নিজের দাঁতের ট্রিটমেন্ট করাতে বেশ ভয় পাই, কারণ আমার একটা দাঁত তোলা হয়েছে, আমার খুব ব্যথা লেগেছিল। হ্যাঁ, অতএব ফিয়ার ফ্যাক্টর তো আছে। তবে আমরা সেই যুগে ছোটোবেলায় বিভিন্ন পত্রপত্রিকা, আমি যখন ছোটো ছিলাম, তুমিও ছোটো ছিল, দেখেছো হয়তো, যে কার্টুনে দেখতাম বুকের ওপর পা দিয়ে সরাসরি দাঁত তুলছে। সেই যুগে তো আর নেই। এখন তো অনেক রিফাইন্ড টেকনোলজি এসছে, রিফাইন্ড টেকনিক্স এসছে। তবে হ্যাঁ, জিরো পেন প্রসিজার তো কোনোটাই নয় হেলথ কেয়ারে। একটা সামান্য ইঞ্জেকশন নিতে গেলে ছুঁচ ফোটালেও ব্যথা লাগে। কিন্তু এটা ঠিক যে আজ থেকে 3 দশক আগে যেরকম ব্যথা ছিল, এখন তো নন ইনভেসিভ প্রসিজার এত বেশি এসে গেছে, যতটা সম্ভব লেস পেইনফুল, আমি পেনলেস কথাটা বলবো না, লেস পেইনফুল করা যায় সেটা করা গেছে। এবার তুমি যেটা বলছিলে যে আমাদের অন্য যে ফ্যাটগুলো নিয়ে এত কথা হয়, যে পাওয়ার ব্রাশ কি ব্যবহার করব, আমি সবাইকে প্রথমেই পাওয়ার ব্রাশ দিই না। আমি আমার প্র্যাকটিসে, যেহেতু আমি পেরোডন্টিস্ট, আমার প্র্যাকটিসে তো অধিকাংশই মাড়ির অসুখ নিয়ে আসে বা এই ধরনের অসুখ নিয়ে আসে। আমি অধিকাংশ সময় তাকে বলি, আপনি আপনার নিজের ব্রাশটা নিয়ে আসুন। আমি দুটো জিনিস দেখি, একটা হচ্ছে তার ব্রাশের দাঁড়ার কোয়ালিটিটা কি, সে কি সত্যি সফট বা আল্ট্রা সফট ব্রাশ ব্যবহার এখানে আমি করছে। একটু আপনাকে থামাচ্ছি। এই প্রশ্নটা এক্ষুনি আমার মাথায়ও এলো, সেটা হচ্ছে কতদিন একটা টুথব্রাশ ইউজ করা এবার উচিত? বলছি তো, সেটাই তো বলছি না। আরেকটা হচ্ছে, আমি দেখি যে ব্রাশটা কি ব্রাশের মতন আছে, নাকি মানে একদম এরম না, হয়ে গেছে? ব্রাশের আমি অনেক ক্লাসিফিকেশন করেছি। ব্রাশ, ঝুলঝাড়ু ব্রাশ, তারপর মোড়ক ঝুঁটি ব্রাশ, বিভিন্ন রকম দেখি, এরকম মাথা ফোয়ারার মতন হয়ে গেছে। এইরকম যদি ব্রাশ হয়, সেক্ষেত্রে আমি বুঝি এর দ্বারা আর ব্রাশিং হবে না। তাকে আমি 2-1 বার চেষ্টা করি। হ্যাঁ, কিন্তু প্রবলেমটা হচ্ছে, যে ছেলেটি অঙ্কে প্রত্যেকবার 12-13 পাচ্ছে, এই গোসাই বাগানের ভূতের মতন 13 পাচ্ছে, তাকে দিয়ে লেটার মার্কস পাওয়ানো যাবে না। ওকে কোনো 34টা পায়ে পাস করাতে পারলেই যথেষ্ট। তখন আমি বুঝি যে ও সোজা দ্বারা ব্রাশ বেশি দিন পারবে না, কারণ ও ব্রাশটা নিয়ে চিবোয় বা ব্রাশটা নিয়ে এমন কিছু করে যেটা দাঁত ব্রাশ ছাড়া আর অন্য কিছু হয়। তখন তাকে আমি পাওয়ার ব্রাশে শিফট করি। পাওয়ার ব্রাশের সুবিধাটা হচ্ছে, পাওয়ার ব্রাশের সঙ্গে এই ছায়ার সঙ্গে যুদ্ধ করার কেরামতি করা যায় না। পাওয়ার ব্রাশের সুবিধাটা হচ্ছে শুধু সুইচ টিপে বসে থাকলে হলো, বাকি সব কিছু করে। যদিও আমি এরকম পেশেন্টও পেয়েছি, পাওয়ার ব্রাশের সঙ্গেও কেরামতি করেছে, পাওয়ার ব্রাশটাকে ঝাঁটার মতো করে ফেলেছে। তখন তাকে আমি হাতে ধরে শেখাই যে না, পাওয়ার ব্রাশের সঙ্গে সব করো না। পাওয়ার ব্রাশ হচ্ছে টেসলার গাড়ির মতন, তুমি শুধু কমান্ড দিয়ে তুমি ঘুমাও, ও নিজের মতো চলবে, শুধু সুইচটা টিপে ধরে থাকো। পাওয়ার ব্রাশ, আমি এরকম জানি পাওয়ার ব্রাশ দিয়েও ঘষাঘষি করেছে, দিয়ে পাওয়ার ব্রাশটাকেই করে ফেলেছে। তাহলে কি আপনি বলবেন যে পাওয়ার ব্রাশ ইউজ করা উচিত, নাকি নর্মাল ব্রাশও ঠিক আছে? আমি বলছি পাওয়ার ব্রাশ অরিজিনালি যখন পৃথিবীতে এসেছিল, তার পারপাস ছিল যারা হসপিটাল পেশেন্টস, নার্সরা তাদের কেয়ার করছেন, বা পেশেন্টরা ফিজিক্যালি চ্যালেঞ্জড বা সাইকোলজিক্যালি চ্যালেঞ্জড, তাদের জন্য পাওয়ার ব্রাশ এসেছিল। কিন্তু আমরা আস্তে আস্তে বুঝতে শুরু করেছি যে পাওয়ার ব্রাশ অ্যাকচুয়ালি যারা আমি যে এফিশিয়েন্ট ব্রাশিং করে তার জন্য পাওয়ার ব্রাশ দরকারই নেই, কিন্তু যারা ইনএফিশিয়েন্টলি ব্রাশ করছে তাদের জন্য পাওয়ার ব্রাশ ইজ মাচ বেটার সলিউশন দ্যান এ ম্যানুয়াল ব্রাশ। সেটা আমরা আস্তে আস্তে বুঝতে শুরু করেছি। অতএব আমি সবাইকে একটাই কথা বলবো, পাওয়ার ব্রাশ যদি কেউ মনে করে যে পাওয়ার ব্রাশ সে ইউজ করবে, সে করতে পারে। দুটো কথা, একটা হলো পাওয়ার ব্রাশ করার আগে আমি বলবো ইউটিউবে প্রচুর ভিডিও আছে, বা কোনো একজন ডাক্তারের কাছে একবার গিয়ে সে যদি রুটিন চেক আপে যায়, পাওয়ার ব্রাশের ব্যবহারটা শিখে আসুন। এলোপাথারি পাওয়ার ব্রাশ ব্যবহার করে লাভ নেই। আর সেকেন্ড হচ্ছে, প্রথমে নর্মাল ব্রাশ দিয়ে দেখাই যেতে পারে। নর্মাল ব্রাশ কতদিনে চেঞ্জ করা উচিত? আচ্ছা, নর্মাল ব্রাশের চেঞ্জ করার দুটো পদ্ধতি আছে। ইন্ডিয়াতে প্রথম পদ্ধতিটা খুব একটা এই মুহূর্তে অ্যাপ্লিকেবল না। একটা ইন্ডিকেটার ব্রাশ বলে জিনিস পাওয়া যায়, কিছু কিছু ই-কমার্স সাইটে পাওয়া যায়। সেটা এর মাঝখানের কিছু ব্রিসেল পুরোটা নীল রঙের হয়, বলা আছে এটা যদি হাফ সাদা হয়ে যায় তখন চেঞ্জ করা উচিত। এই ব্রাশগুলো এখন আর খুব একটা পাওয়া যাচ্ছে না। এই যে ঝাঁটার মতন হয়ে যাওয়ার অবধি ওয়েট করা যাবে না। নিয়মটা কি? নিয়মটা হচ্ছে যে একটা ব্রাশের এই যে ব্রিসেলসগুলো মোটামুটি 6টা রো ব্রিসেলস থাকে। এর টার্মিনাল ব্রিসেলস মানে একদম বাইরের রো এবং একদম ভেতরের রো এর ব্রিসেলস যদি 30 ডিগ্রি বাইরের দিকে বা ভেতর দিকে বেঁকে যায়, দিস ইজ আ টাইম হোয়েন ইউ হ্যাভ টু চেঞ্জ। এটা মানুষের প্রকারভেদে 2.5 মাস থেকে 3.5 মাস পর্যন্ত হতে পারে। এটা 4 মাস 5 মাস হলে বুঝতে হবে সে ব্রাশিং অ্যাডিকুয়েট ফোর্স দিচ্ছে না।
অথবা এক মাসে এক যদি মাসে হয়ে যায় হয় তার তার মানে মধ্যে সে সে যুদ্ধ করছে। যুদ্ধ করছে। অতএব সে আর একদম। দাঁত ব্রাশ করছে না, সে বাসন মাজছে দাঁতের ব্রাশ দিয়ে। অতএব এই টাইম ফ্রেমটা দেখলে আমরা বুঝতে পারবো এই সময় চেঞ্জ করা উচিত। এবার শেষ প্রশ্ন আপনার কাছে, যে তাহলে যেটা বলে শুরু করেছিলাম যে আজকের আমাদের যেটা বিষয় সেটা হচ্ছে কিভাবে সুস্থ মাড়ি এবং সুস্থ দাঁত রাখবো আমরা, কি পরামর্শ দেবেন? পরামর্শ আমি বললাম যে 222 ইজ দ্য ফর্মুলা, হুম। যেখানে 2-2-1টা আমরা ফলো করতে পারি। বছর দিনে 2 বার করে ব্রাশ করব, হুম। 2 মিনিট করে ব্রাশ করব। 2 মিনিটটা ইম্পর্টেন্ট, কারণ ওকে। 2 মিনিট আর 1.5 মিনিটের ব্রাশিংয়ে কিন্তু ব্রাশিং এফিকেসির ডিফারেন্স প্রায় 40-45%। ওকে। হ্যাঁ, এবার ওই 30 সেকেন্ড আমরা বুঝতে পারি না, ঠিক আছে? এজন্য আম বিদেশে হুম। আজকাল কিছু স্কুলে, কিন্ডারগার্টেন স্কুলে ওদের ব্রাশিং স্কুলেই করানো হয়। ওরা করে কি 2 মিনিটের একটা জিঙ্গল চালিয়ে দেয়, যে যতক্ষণ জিঙ্গলটা বাজবে ততক্ষণ ব্রাশ করবে। সো ব্রেন উইল গেট অ্যাডাপ্টেড যে 2 মিনিটের মধ্যে। ইনফ্যাক্ট যারা ভিজুয়ালি চ্যালেঞ্জ তাদের জন্য এই মেথডটা হয়, এবং অনেক সময় ভিজুয়ালি চ্যালেঞ্জ এই মেথডও করা হচ্ছে আজকাল, যে এক একটা সারফেসের জন্য 2 মিনিট, আমাদের 4টে করে সারফেস, তো 2 মিনিট মানে 120 সেকেন্ড, তার মানে 30 সেকেন্ড অ্যাকচুয়ালি করে ভাগ 30 করে সেকেন্ড, নেওয়া। 30 সেকেন্ড বাজে মিউজিকটা চেঞ্জ হয়, সো দ্যাট দে ক্যান সুইচ। ওকে। এই প্র্যাকটিসটা তো আমাদের মিউজিক বানানোর দরকার নেই। মোটামুটি একটা ঘড়ি ধরে 2 মিনিট যদি আমরা কিছুদিন প্র্যাকটিস করি, ছোটোবেলা থেকে বাচ্চাকে দেখানো যায়, সে 2 মিনিটটা তার মাথায় বসে যাবে অটোমেটিক্যালি, সে 2 মিনিটই মোটামুটি করবে। 5-10 সেকেন্ডের দিকে ওদিক হলে হবে না, কিন্তু 30 সেকেন্ড যদি চেঞ্জ হয়ে যায় তাহলে প্রবলেম হবে। এটা একটা, দিনে 2 বার ব্রাশ করতে হবে। সকালের ব্রাশ কোনো সময় মিস হতে পারে, রাত্রিবেলা শোয়ার আগে ব্রাশ মিস না হওয়াই ভালো। যদি আমার ফ্যামিলিতে যদি এরকম হয় যে আমার ফ্যামিলিতে এই গাম ডিজিজ বা কেরিয়াস থাকার সম্ভাবনা আছে, ফ্যামিলিতে আছে, তাহলে রাত্রিবেলা তো ব্রাশ করতেই হবে। আচ্ছা, মাউথ ওয়াশ রেগুলার বেসিসে ইউজ করার কোনো কারণ নেই, কোনো দরকারও নেই, এবং এটা করবেন না। কারণ কোনো মাউথ ওয়াশের, প্রত্যেকটি মাউথ ওয়াশ একটি ওষুধ, এটার রুটিনলি ব্যবহার করার কোনো যুক্তি নেই। মাউথ ওয়াশ ডাক্তারবাবু মাড়ির অসুখের জন্য দেবেন, সেটাও 3 সপ্তাহের বেশি নয়। অতএব মাউথ ওয়াশ ব্যবহার করলে আপনার দাঁত ভালো থাকবে, এই ধারণা থাকার একদম ঠিক নয়। এটা করবেন না, মাউথ ওয়াশ একদম করার কথা নয়। ফ্লসিং নিয়ে অনেকে আমাকে জিজ্ঞেস করেন, রেগুলার কি ফ্লস করা দরকার? রেগুলার ফ্লস করতে পারেন, কিন্তু ফ্লস করলে এবং না করলে, আমাদের 2017 পর্যন্ত ধারণা ছিল যে ফ্লস করলে সাবস্টেন্সিয়ালি কিছু একটা ভালো চেঞ্জ হয়, কিন্তু আমরা এখন জানি যে ফ্লস করলে এবং না করলে যে আউটকাম, সেটা বিশাল ডিফারেন্ট কিছু নয়। স্পেশালি যাদের মাড়ির অসুখ আছে তাদের জন্য ফ্লস কোনো কাজেরই নয় তাদের জন্য, কারণ তাদের স্পেসটা এতটাই বড়। ফ্লস ইজ ভেরি লুজ ডিভাইস ফর দ্যাট। তাদের জন্য ইন্টারডেন্টাল ব্রাশ বলে একটা ব্রাশ পাওয়া যায়, সেটাও আপনি ইউটিউবে দেখতে পারেন বা কোনো ডাক্তারবাবুর কাছে গিয়ে দেখতে পারেন। আর লাস্ট কথা, ডেন্টিস্টের কাছে আপনার কিছু থাক না থাক, বছরে অ্যাটলিস্ট একবার যান। আর আপনি যদি এই ক্যাটাগরি, যে ক্যাটাগরিগুলো বলছি, আনকন্ট্রোল ডায়াবেটিক, ক্রনিক স্মোকার, ফ্যামিলিতে হিস্ট্রি অফ গাম ডিজিজ বা ডেন্টাল ক্যারিজ আছে, তাহলে বছরে 2 বার যান। কারণ একটা কথা আছে ইংরেজিতে, ক্যাচ দেম ইয়াং অ্যান্ড ট্রিট দেম রাইট। যদি আমি অসুখটাকে প্রথমেই ধরতে পারি বা হওয়ার আগে, কারণ আমাদের কাছে কিছু কিছু সাইন থাকে অসুখটা আসছে, এই অবস্থায়, বিকজ দ্য প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দ্যান এ কিওর, আমরা যদি এই অবস্থাতে আটকাতে পারি তাহলে নাথিং বেটার দ্যান দ্যাট। বেটার। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের এই পডকাস্টে আসার জন্য, এবং আমার মনে হয় যে আজকে আমাদের এই পডকাস্ট যারা শুনলেন, সেই সমস্ত দর্শক বন্ধুরা অনেকটাই উপকৃত হলেন। খুব একটা যে কঠিন কোনো বিষয় রয়েছে নিজের মাড়ি এবং দাঁতকে সুস্থ রাখার, সেরকম কথা কিন্তু ডাক্তারবাবু আমাদের বললেন না। হ্যাঁ, কিছু কিছু সমস্যা যাদের রয়েছে সেটাও উনি খুব ভালো করেই এক্সপ্লেন করলেন, সেটা অন্য বিষয়। কিন্তু সাধারণভাবে যেটা উনি বললেন যে 2-2-2, অর্থাৎ দিনে 2 বার করে ব্রাশ করা, 2 মিনিট, যেটা খুব ইম্পর্ট্যান্ট, 2 মিনিট ব্রাশ করা, এবং যদি ডেন্টিস্টের কাছে ভয় না পেয়ে বছরে 2 বার যাওয়া যায়, তাহলেই কিন্তু সুস্থ মাড়ি বা সুস্থ দাঁত আমরা পাবো। আবারও অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। শেষ করছি আজকের পডকাস্ট। আর যেতে যেতে আপনাদের জানিয়ে রাখছি যে আজকের পডকাস্ট সংক্রান্ত কোনো প্রশ্ন, কোনো জিজ্ঞাসা যদি আপনাদের মনে থাকে, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। খুব ভালো থাকবেন।